এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন আমাদেরকে স্কিল শেখায়, আমাদের ব্যক্তিত্বকেও চেঞ্জ করে এবং অনেক সময় আমাদের মাইন্ডসেটকেও চেঞ্জ করে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা এটা নিয়ে আবার কি করে ছবি টবি তুলে বেরোবে, আমার মেয়েদের ছবি টবি তুলে কিনা, এটা এক ধরনের ইয়া থাকে যে ছেলে পেলে ক্যামেরা নিয়ে ক্যাম্পাসে ঘুরবে, কোনো একটা মেয়ে দেখলো ছবি টবি তুলে ফেললো। ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, অ্যাডাপ্ট করতে হবে, সবাইকে নিয়ে সবার আইডিওলজিকে গ্রহণ করতে হবে। ট্রিপলি অ্যালামনাই স্টুডিওতে আপনাদেরকে আবার স্বাগতম। আমরা আজকে আমাদের সেকেন্ড এপিসোডে আছি। এই পডকাস্টগুলোর মেইন যে আমাদের আইডিয়া অ্যান্ড আমাদের যে উদ্দেশ্য সেটা হলো আমাদের অ্যালামনাই, যারা অ্যালামনাস বলা যায়, ইন্ডিভিজুয়াল অ্যালামনাইদেরকে নিয়ে এসে আমরা ইন্ট্রোডিউস করি হাউ দে সারভাইভড, কীভাবে বিউবিটিতে ছিল শুরু থেকে শেষ, এরপরে এখন কেমন আছে। আর এটা মেনলি আমাদের জুনিয়রদের জন্যই আমরা যারা অলরেডি জব ফিল্ডে আছে, আমরা আমাদের মতো ঝড় তুফান নিয়ে আছি। এখন আমরা চেষ্টা করবো আমাদের জুনিয়ররা যাতে একটু প্রিপারেশন বেশি নেয় আমাদের থেকে, হয়তোবা যেহেতু আমরা অনেক দিন এটা প্ল্যান ছিল, বর্তমান অ্যালামনাই কমিটি এই জিনিসটা এক্সিকিউট করতে পারছে। আজকে আমরা তাই সেকেন্ড এপিসোডে আছে। আজকে আমাদের সেকেন্ড এপিসোডে আমাদের সাথে আছেন ওবায়দুল্লাহ ভাই। ওনার ফুল নেম হচ্ছে ওবায়দুল্লাহ খান ইউসুফজাই, একটু বড় অনেকের একদম এজিএম টাইপেরই নাম। এজিএম টাইপের নাম। উনি বর্তমানে এজিএম হিসেবে আছে ফাইবার হোম গ্লোবালে, অ্যান্ড ইটস ফাইবার এট হোম গ্লোবাল। ফাইবার অ্যাট হোম গ্লোবাল, মাই মিস্টেক। তো যাই হোক, আমরা ওনার সাথে যে জিনিসটা ডিসকাস করব যে এটা ভেরি বিগ পজিশন ফ্রম ট্রিপলি টু দিস পজিশন। ওনার অনেক লড়াই করে এখান পর্যন্ত আসতে হয়েছে। তো হাউ হি সার্ভাইভড অ্যান্ড হি ফট, আমরা ওই বিষয়টা নিয়ে ডিসকাস করবো ওনার সাথে, এবং পুরো ফ্লোরই আমরা ওনাকে দিব। তো ফার্স্ট অফ অল ভাইকে যেটা প্রথম প্রশ্ন করব সেটা হলো আমাদের ফার্স্ট, যে কেন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করছিলেন অ্যাজ এ সাবজেক্ট, অ্যান্ড কেন বিউবিটি? তো থ্যাংক ইউ স্নিগ্ধ এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। তো ফার্স্ট অফ অল যেটা হয় নর্মালি, আমরা যখন ইয়ং কিড থাকি, আমাদের লাইফের ডিসিশন মেকিং আসলে মোস্টলি প্যারেন্টসরা করে, গার্জিয়ানরা করে। তো সেই জায়গা থেকে ওই বয়সটাতে না, বা ডিসিশন আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি এটা পড়বো, অনেকে বলে ছোটোবেলা থেকে যে আমি বড় হয়ে এই হব সেই হব। বাট বেলা শেষে এই ডিসিশন মেকিংয়ে অনেক ইনফ্লুয়েন্স থাকে গার্জিয়ানদের, বড় ভাই বোনদের, অনেক ক্ষেত্রে ফ্রেন্ডসদেরও থাকে, রিলেটিভসদের থাকে। ওই জায়গা থেকে আমার ইঞ্জিনিয়ারিংয়ের ডিসিশন ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই মাই প্যারেন্টস। তো আমার ফ্যামিলি থেকে চাচ্ছিল যাতে আমি ইঞ্জিনিয়ারিংটা করি। আরেকটা জিনিস আমিও পজিটিভলি নিচ্ছিলাম, কারণ আমি ছোটোবেলা থেকে অনেক একটু কিউরিয়াস ছিলাম। তো কিউরিসিটি থেকে আসলে ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো একটা প্রবলেম, হাউ থিংস ওয়ার্কস, তো এইটা আসলে যদি আমি ইঞ্জিনিয়ারিং করি দেন ইট উইল বি আমার জন্য অনেক ইজি হবে টু আন্ডারস্ট্যান্ড থিংস, প্রবলেম সলভিং, কোন জিনিসটা কোন মেশিনটা কিভাবে কাজ করতেছে এটা বোঝার জন্য। তো ওই কিউরিসিটি জায়গা থেকে এবং প্যারেন্টসদের ইনফ্লুয়েন্স থেকেই মূলত ইঞ্জিনিয়ারিংয়ের ডিসিশনটা নেওয়া। তো আমার এইটা নিয়ে আমি পরে আরও ডিটেলসে ডিসকাস করব যে আমি হয়তো ইঞ্জিনিয়ারিং করার ডিসিশন নিয়েছিলাম ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বাট অ্যাকচুয়ালি ওটা হয় নাই। ওই যে অনেকে বলে না যে যে আমার একটা মুভি দেখছিলাম 3 Idiots, ওখানে বলছে যে একটা ছেলে ছিল আই গেস, ওই যে ড্রেসের প্রাইস অ্যান্ড ঘড়ি অ্যানিয়ের প্রাইস বলে বলে সবাই এটা বিরক্ত করতো। তো সে ইঞ্জিনিয়ারিং করে ব্যাংকে চাকরি করছে। তো ওইখানে না ওইটা খুব ডিফারেন্টলি এবং খুব নেগেটিভলি দেখানো হয়েছে যে ইঞ্জিনিয়ারিং করে তুমি ব্যাংকে জব করতেছো। তো প্র্যাকটিক্যাল লাইফ রিয়ালিটি ডিফারেন্ট। আবার ওইটাও আমাদেরকে দেখতে হবে। ওই মুভিতে আরেকটা ব্যাপার ছিল যে ছেলেটা ছিল ফারহান, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, বাট পরে কী হয়েছে, ফটোগ্রাফার হয়েছে। তো অনেক সময় ইঞ্জিনিয়ার বাই চয়েস না হয়ে বাই ইনসিডেন্টও হয় মানুষ, পরবর্তীতে ক্যারিয়ার উই ডোন্ট নো যে কে কাকে কই নিয়ে যায়। তো ওইটা হয়েছে সামহাও লাইফে। এখন আসি যে বিউবিটি কেন চুজ করা হয়েছে। তো বিউবিটি চুজ করার পেছনে খুব রকেট সায়েন্স ছিল না আমার জন্য। যেটা হয়েছে যে বিউবিটি ওয়াজ দ্যাট টাইম আই ওয়াজ থিঙ্কিং যে কই ভর্তি হওয়া যায়। তো এক নাম্বার হচ্ছে যে আমি মফস্বলে বড় হয়েছি, তো ওই সময় অত কিছু তো বোঝারও আসলে ছিল না যে কই করব কি করব না করব। তো পরবর্তীতে যেটা হইলো যে আমরা আমার কিছু ফ্রেন্ড বিউবিটিতে তখন ভর্তি হওয়ার ব্যাপারে ডিসাইড করলো। দেন আমি খোঁজ নিয়ে জানলাম এটা আমার বাসার খুব কাছে, অ্যাজ আই লিভ ইন মিরপুর। তো ওই জায়গা থেকে একে আমার ফ্রেন্ডসদের ইনফ্লুয়েন্স ছিল, তারা ভর্তি হচ্ছিল। তো আমার আমার মনে হলো যে আচ্ছা কয়েকজন ফ্রেন্ড ভর্তি হয়েছে, দেন উই শুড, আমরা একসাথে ভর্তি হইতে পারবো, আমার জন্য ইজি হবে। এবং মিরপুরে ছিল। লেটার আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে আমি ওদের ওয়েবসাইট ভিজিট করলাম। দেন
গুগল করলাম, আরও লোকজনের সাথে খোঁজখবর নিলাম। দেন আমার কাছে মনে হয়েছে যে এইটা আমার জন্য গুড ডিসিশন হইতে পারে। তো দেন আই টক টু মাই প্যারেন্টস, আমি বললাম যে আই ওয়ান্ট টু গেট অ্যাডমিট ইন টু বিউবিটি। তো ওই জায়গা থেকে মূলত বিউবিটি ডিসাইড করা। অ্যান্ড আমার মনে হয় যে আমার লাইফের এইটা একটা খুবই ভালো ডিসিশন ছিল। এবং বিউবিটিতে অ্যাডমিশন নেওয়া হ্যাজ চেঞ্জ মাই লাইফ। এটা আমি বলবো পরবর্তীতে যে কিভাবে আমার লাইফে এই ইউনিভার্সিটির এবং আদার্স কিছু অ্যাক্টিভিটি এক্সট্রা কারিকুলার, এটা আমার অনেকে বলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, দ্যাট ওয়াজ নট এক্সট্রা ফর মি অ্যাকচুয়ালি, that was very essential for my life. I don't consider extracurricular activities as an extra activities. That is very essential. These extracurricular activities help me to shape up my life. So এইভাবেই আসলে জার্নিটা শুরু হয় বিউবিটির সাথে এবং ট্রিপলি ডিপার্টমেন্টের সাথে। আচ্ছা, তাহলে আমাদের এখন আরেকটা প্রশ্ন যেটা হলো যে যেমন আমরা বলি যে ভার্সিটিতে কোন বিষয়টা আপনার এখনো মানে যেমন ধরেন আমরা তো রিসেন্টলি বলা হচ্ছে 2020, আপনি তো আরো আগে। হ্যাঁ, তো ভার্সিটি স্টিল যেমন ধরেন আমি তো অ্যাজ এ টিচার আমার অনেক বেশি স্টুডেন্টদের সাথে এই জিনিসটা ইন্টারেক্ট হয়, তো আপনার কোন জিনিসটা মানে গল্প করতে ভালো লাগে যে বিবিটিতে এটা হয়েছিল সেটা হয়েছিল আমার? এটা অনেক অনেক বিউবিটিতে এইটা হয়েছিল সেটা হয়েছিল বলতে গেলে তো মানে অনেক সময় নিয়ে বলতে হবে। বিউবিটিতে যেটা হয়েছে যে যেমন কোন ফ্যাকাল্টি হ্যাঁ, আমার অনেকগুলা ফেভারিট ফ্যাকাল্টি আছে, শুধু ট্রিপলি ডিপার্টমেন্টে না, এর বাইরেরও ফেভারিট ফ্যাকাল্টি আছে। ট্রিপলির ফেভারিট ফ্যাকাল্টির কথা যদি বলতে হয়, আমি সবার আগে বলবো মাহফুজ স্যার। আমার ডিরেক্ট টিচার ছিলেন অ্যান্ড আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক পছন্দ করি। মাহফুজ স্যার ছিলেন, রুল আমিন স্যার ছিলেন, উনি এখন নাই, মাহফুজ স্যারও নাই, মাইনুদ্দিন স্যার তখন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। দেন ডিপার্টমেন্টের বাইরের টিচারদের যদি কথা বলি সেক্ষেত্রে আবদুল্লাহ আজাদ স্যার, ইংলিশ ডিপার্টমেন্ট, উনি এখনও আছেন স্যার। হি হ্যাজ, আমার আজাদ স্যারের কথা বলতে গেলে যে উনি আমার লাইফ অনেক বড় ইম্প্যাক্ট রাখছে। আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ক্লাস আজাদ স্যার ইংলিশ ডিপার্টমেন্টের ছিলেন। তো আমার ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাস ছিলেন এবং প্রথম ক্লাসেই স্যারের সাথে আমার একটা ব্যাপক সখ্যতা হয় আর কি। তো সেই সখ্যতার জায়গা থেকে পরবর্তীতে আমি আমার অনেক যেহেতু আমি ডিবেট করতাম আগে, আমি কিন্তু মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকে আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ। তো এখানে আসার পরে স্যার যেটা দেখলাম যে স্যার ওয়াজ হেভিলি অ্যাক্টিভ উইথ ক্লাবস ইউনিভার্সিটির। তো ওখানে কালচারাল ক্লাব ছিল, আরও ডিফারেন্ট ক্লাব ছিল। তো ওই সময় স্যার খুব অ্যাক্টিভ ছিল। তো স্যারের কাছে গিয়ে আমি তখন আমি ওই সময় ফটোগ্রাফির বর্তমান যে অবস্থা, ক্রেজ যেটা ছিল, সময় তো হাইপ ছিল না ফটোগ্রাফি, বাট আমি ছবি তুলতাম। দ্যাট টাইম আই হ্যাড এ ফোন, নোকিয়া 2700 ক্লাসিক ছিল, অ্যান্ড্রয়েড ফোন তখন আসে নাই। সো যেটা হয়েছে যে ওই ফোনগুলো দিয়ে ছবি টবি তুলতাম, এই সেই করতাম। তো স্যারকে গিয়ে বলতাম যে স্যার আমি তো ফটোগ্রাফি করতে চাই এবং ক্লাব করতে চাই, এটা পসিবল কিনা। হি ওয়াজ দ্য পার্সন যে এটা নিয়ে আমাকে ব্যাপক মোটিভেট করছে, বলছে যে ওয়াই নট, তুমি তোমার আইডিয়াস নিয়ে আসো, উইল টক টু ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট। এবং ইউনিভার্সিটির তৎকালীন প্রক্টর স্যার, আই ফরগট টু মেনশন হিজ নেম, হি হ্যাড এ সিগনিফিক্যান্ট রোল ইন মাই লাইফ অলসো। মিয়া লুৎফর রহমান স্যার ছিলেন, আই লাইক হিম ভেরি মাচ, উনি আমাকে অনেক পছন্দ করতেন। ভিসি স্যার ছিলেন আবু সালেহ স্যার, স্যারও আমাকে খুব পছন্দ করতেন। তো ওই টাইমে যখন আমি আমার আইডিয়াসগুলো নিয়ে যাই যে স্যার এরকম আইডিয়াস আছে, ফটোগ্রাফি ক্লাব করতে চাই, তো স্যার আমাকে নিয়ে গেলেন মিয়া লুৎফর রহমান স্যারের কাছে। স্যারকে গিয়ে আমি আমার আইডিয়া শেয়ার করলাম। স্যার শুরুতে যেটা হয়েছে যে থাকে না যে একটু নতুন আইডিয়া, স্টুডেন্টরা এটা নিয়ে আবার কি করে ছবি টবি তুলে বেরোবে, আমার মেয়েদের ছবি টবি তুলে কিনা, এটা এক ধরনের থাকে যে ছেলেপেলে ক্যামেরা নিয়ে ক্যাম্পাসে ঘুরবে, কোনো একটা মেয়ে দেখলো ছবি টবি তুলে ফেললো, ওই টাইপের সিচুয়েশন হয় কি না, এটা নিয়ে তোমরা একটু বদার ছিলেন। দেন অ্যান্ড লাকিলি উই কুড ম্যানেজড এ টিম, একটা কমন গোল, কমন ড্রিম, কমন আর্টিস্টিক ভাইব থাকা কিছু লোক আমরা পাইছিলাম ওই সময় ক্যাম্পাসে, ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে, ফ্রম বিবিএ, ফ্রম সিএসসি, ফ্রম ট্রিপলি, ফ্রম ইংলিশ, ফ্রম ল। তো উই হ্যাড এ ভেরি গুড টিম। তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, যেমন আমরা সবাইকেই বলি যে আমাদের প্রত্যেকেরই যখন আমরা গ্র্যাজুয়েট করি আমাদের ভার্সিটির কিছু স্মৃতি আমরা রিপিটেডলি গল্প করতে পছন্দ করি। তো আপনার থেকে আমার কোশ্চেন হচ্ছে যে ভার্সিটির কোন স্মৃতিটা আপনি মাঝে মধ্যেই এটা বলতে পছন্দ করেন, ইন এ ফ্যামিলি গ্যাদারিং বলেন, ফ্রেন্ড গ্যাদারিং, মানে বলতে ইচ্ছা হয় যে হ্যাঁ ভার্সিটিতে আমি এটা করছিলাম, এই স্যার ফ্যাকাল্টি আমার খুব ফেভারিট ছিলেন, উনি যদি থাকতেন ভালো হতো, এরকম? এরকম স্টোরি তো প্রচুর, এই স্টোরি বলতে গেলে মানে অনেক সময় লাগবে, বাট আমি মজার স্টোরিগুলো বলি। ভার্সিটিতে যেটা হতো যে মানে ওই সময় বিশেষ করে পরীক্ষার রাতগুলা যেটা হইতো যে আই ওয়াজ নট
দ্যাট গুড অ্যাট ক্লাস। আমি যে খুব পড়াশোনা করে মনে রেখে সব কিছু করতাম এরকম না। তা আমি কি করতাম, বেসিক ক্লাসে আই ওয়াজ অ্যাটেন্টিভ ছিলাম, কিন্তু আমার কিছু ফ্রেন্ড ছিল যারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতো, সারা রাত জেগে, ওই যে আমরা বলতাম এটার ওয়ান নাইট ফাইট ঠিক আছে। তো প্রচুর এই প্রিপারেশনগুলো এইভাবে হইতো। তো ওই রাতগুলা আমরা যাইতাম হচ্ছে পড়াশোনার প্রিপারেশনের পারপাসে, বাট যেটা হয়ে যেত যে গল্প মানে এন্ডেড আপ উইথ গসিপস অ্যান্ড গল্প টল্প হইতো প্রচুর। বাট স্টিল আমরা কি বলে এটাকে, আহ, আমরা ওই রাতগুলাতে সারা রাত জেগে পরীক্ষা প্রিপারেশন নিতাম, পড়তাম। বেসিকটা তো বাসায় পড়াশোনা করতাম, বাট যেগুলা কনফিউশন থাকতো, যেগুলো মনে হইতো যে একটা গ্রুপ স্টাডিতে উই ক্যান সর্ট ইট আউট, ওগুলো হইতো। এর বাইরে ইউনিভার্সিটিতে যেটা ছিল যে টিচারদের কথা যদি বলি, আমার অনেকগুলো পছন্দের টিচার আছে ইউনিভার্সিটিতে। মাহফুজ স্যার ছিলেন ট্রিপলির, রুল আমিন স্যার ছিলেন, মাইনুদ্দিন স্যার ছিলেন। মাহফুজ স্যার, রুল আমিন স্যার, মাইনুদ্দিন স্যার, তারা তিনজনই আমার খুব পছন্দের স্যার। এর বাইরে ডিপার্টমেন্টের বাইরে ইংলিশ ডিপার্টমেন্টে ছিলেন আজাদ স্যার, উনি আমার খুব পছন্দের। আমার লাইফের এই ইউনিভার্সিটিতে যদি কোনো টিচার অনেক বেশি ইম্প্যাক্ট রেখে থাকেন, দ্যাট ইজ আবদুল্লাহ আল আজাদ স্যার। উনি ইংলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি জানি না স্যারের কারেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসর। এরপরে আমাদের প্রক্টর স্যার ছিলেন প্রফেসর মিয়া লুৎফর রহমান স্যার। উনি ব্যক্তিগতভাবে আমাকে খুব পছন্দ করতেন এবং স্যারকে আমিও খুব পছন্দ করি। এবং আমি ক্যাম্পাসে যতদিন ছিলাম স্যারের স্নেহধন্য ছিলাম। ইউনিভার্সিটির অনেক অনেক ধরনের ইভেন্টে স্যার আমাকে ডাকতেন, কথা বলতেন, রেসপন্সিবিলিটি দিতেন। তো আমি ওই সময়কালটা খুব মিস করি, ফ্রেন্ডদের সাথে আড্ডা। অ্যান্ড আই ওয়াজ লাকি টু গেট ফিউ ভেরি ট্যালেন্টেড টিম মেম্বার্স। আই ওয়াজ দ্য পার্ট অফ দ্য ক্লাব। তো ওই ক্লাবের আই ওয়াজ দ্য ফাউন্ডার। সো একটা ব্যাপক আর্টিস্টিক শিল্পী সত্তা সম্পন্ন কিছু মানুষ ওখানে ছিল এবং তারা আমরা একসাথে কাজ করছি, একটা কমন পারপাস নিয়ে কাজ করেছি এবং দে আর ডুইং ভেরি গুড উইথ দ্য লাইফ। এখনও যোগাযোগ আছে সবার সাথে। তো উই মিস ইট। আমাদের খুবই মানে আই উড সে যে গোল্ডেন টাইম অফ মাই লাইফ। আমি ওই সময় কাটাইছি ক্যাম্পাসে, চমৎকার সময় কাটছে, ভালো সময় কাটিয়েছি। অনেক স্মৃতি এই ক্যাম্পাস জুড়ে, এই এরিয়া জুড়ে, মিরপুরের রাস্তা, প্রত্যেকটা রাস্তা আমার কাছে যখন আমি আসি আই ফিল নস্টালজিক। দ্যাট ওয়াজ, আমি আসলে কোনো পার্টিকুলার মেমোরিজ বললাম না, কারণ বললে পরে পোলাপান মজা মজা নেবে যে ভাই এইগুলা করছেন। তো বাট দ্যাট ওয়াজ এ গুড টাইম। যেহেতু আপনি ক্লাবের কথাই বললেন, এখন আমাদের ট্রিপল এইতে স্টুডেন্টসদের আসলে কনফিউশন থাকে যে ক্লাবিং করলে কি হবে, বা ইসিএ আসলে কি ইম্প্যাক্ট, বা ইসিএ বা কেনই বা ইসিএ, এবং ইসিএর প্রতি একটা মানে যেহেতু আমাদের হচ্ছে রিসার্চ, মানে এই ইসিএ নিয়ে রিসার্চটা শুরু হয় যখন বাইরের দেশে অ্যাপ্লাই করে, তখন দেখা যায় যে ইসিএর প্রতি একটা দেখা যায় যে আমার একটা মিসিং পার্ট এই জায়গাটা। সো আপনি যেহেতু এজ এ ক্লাবিং এর ফাউন্ডিং মেম্বার অ্যান্ড একটা ক্লাবিং নিয়ে খুব ইনফ্লুয়েন্সড, সো আমাদেরকে বলবেন যে এই জিনিসটা কিভাবে ইম্প্যাক্ট ফেলায়, যে ক্লাবিং বা ইসি ইসি আমরা যে বলি আর কি, মানে এই যে একটা এক্সট্রা কারিকুলাম বা একটা আউটসাইড একাডেমিক অ্যাক্টিভিটিস, মানে এটা কিরকম ইম্প্যাক্ট। আমি এটা যদি বলি, একটু আগে আমি যেটা বলছিলাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ওয়াজ নট এক্সট্রা ফর মি, ইট হেল্প মি শেপিং মাই লাইফ। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এক্সট্রা নাম দেওয়া হয়েছে, বাট দ্যাট ইজ নট এক্সট্রা অ্যাট অল। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কী করে একটা মানুষকে, আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, ওই সময় কিন্তু আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি তার আগ পর্যন্ত কিন্তু ওইভাবে পরিস্ফুটিত হয় না। পার্সোনালিটি বিল্ড আপ হয় কিন্তু এই টাইমে, এই ইউনিভার্সিটির লাইফে। একটা মানুষের ব্যক্তিসত্তা, তার আইডিওলজি, সে অ্যাজ এ হিউম্যান সে কেমন, সেইটা নির্ধারণ হয় এই সময়টাতে। কারণ এই মেন্টাল ম্যাচুরিটিটা, ইমোশনাল ইন্টেলিজেন্সটা এই সময় নারিশ হয়, গ্রো হয়। এই সময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কী করে? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি উইল টিচ ইউ হাউ টু লিড, হাউ টু ম্যানেজ। তো যেটা হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে, ইউ উইল গেট এ টাস্ক, ইউ উইল হ্যাভ এ টাইম লাইন, you will get to know how to complete your task by that timeline. So এখানে ম্যানেজমেন্ট শেখায়, লিডারশিপ শেখায়, সফট স্কিল শেখায়, নেগোসিয়েশন শেখায়, অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি শেখায়। You will get different ideology people in your organization. If you want to work, অ্যাডাপ্ট করতে হবে, সবাইকে নিয়ে সবার আইডিওলজিকে গ্রহণ করতে হবে। সো এইটা একটা মানুষের ব্যক্তিত্বকে পরিস্ফুটিত করে। এই সময় যে সিচুয়েশন তারা ফেস করে, যে ম্যানেজমেন্ট স্কিল তারা শেখে, এইটা তাদের পরবর্তী ক্যারিয়ারে গিয়ে ব্যাপক হেল্প করে। এই সময় কনফিডেন্স ব্যাপক
বুস্ট হয় মানুষের। আমি আমার এক্সপিরিয়েন্স বলি। I was a very confused kid. I was very confused earlier টাইমে। আমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি আমার লাইফে আমার অ্যাম্বিশন অত হাই ছিল না। আই থট যে আমি একটা একটা ভেরি মিডিওকোর টাইপের এক্সপেকটেশন নিয়ে লাইফে নিয়ে আমি আগাচ্ছিলাম। তো যেটা হয়েছে, যখন আমি এই ইউনিভার্সিটিতে ক্লাবিংয়ের জন্য গেলাম এবং পরবর্তীতে আই বিকেম দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ বিউবিটি ফটোগ্রাফি ক্লাব, সাডেনলি আমার মধ্যে যেটা হইলো, আই ফেল্ট রেসপন্সিবল। আমার কাছে মনে হলো যে আই হ্যাভ সার্টেন রেসপন্সিবিলিটি, এই যে আমার যারা টিম মেম্বার আছে এদের ব্যাপারে, ক্যাম্পাসের ব্যাপারে এবং আমার নিজের উপর। এই সেন্স অফ রেসপন্সিবিলিটি কী করলো, আমাকে আমাকে আস্তে আস্তে ভাবাইলো যে আমি এই যে লোকগুলা আমাকে রেসপেক্ট করতেছে, আমাকে সুপিরিয়র মনে করতেছে, আমি এটার যোগ্য কিনা। আর যদি যোগ্য না হয়ে থাকি, সেই যোগ্যতা আমাকে অর্জন করতে হবে কিভাবে। দেন আই স্টার্টেড স্টাডি অ্যাবাউট ফটোগ্রাফি, পড়াশোনা করলাম। কারণ আমি যদি নিজে ফটোগ্রাফি ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট, ইফ আই ডোন্ট নো অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি, দেন আমি তো জাস্টিস করতেছি না এই পজিশনের প্রতি, যে আমি ফাউন্ডার প্রেসিডেন্ট বাট আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ফটোগ্রাফি, আমি খালি ক্যামেরাতে ছবি তুলি। তো আমাকে থিওরিটিক্যালি পড়তে হবে। আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ট্রিপলি, তো আমার জন্য তো ফটোগ্রাফি থিওরিটিক্যালি জানাটা স্বাভাবিক না। আমি তো এর আগে পড়ি নাই এগুলো নিয়ে, আমি যদি ছবি তুলতাম আমার ভালো লাগতো। ক্লাব করে ফেলছি, প্রেসিডেন্ট হয়ে গেছি, তখন আমার মনে হয়েছে ওকে, আই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু লার্ন। দেন আমি অনলাইন কোর্স করি, আমি শিখি, আমি সিনিয়র বড় ভাইরা ফটোগ্রাফার যারা আছে তাদের সাথে কথা বলি। তো ওই যে ওই জায়গাটা যেটা হয় না, যে একটু রেসপন্সিবল ফিল হয়। দেন আস্তে আস্তে নিজের ওই রেসপন্সিবিলিটির জায়গা থেকে ওই পজিশনটাকে জাস্টিস করার জন্য হইলেও দেখা যায় কি নিজেকে নিজে গ্রুম আপ করতে হয়। তো ওই গ্রুম আপের জায়গাটা তৈরি হয়েছে আস্তে আস্তে। যখন আমি রেসপন্সিবল ফিল করলাম, রেসপেক্টেড ফিল করলাম, দেন আই ফেল্ট সামথিং, যে আমাকে সবাই রেসপেক্ট করতেছে, তার মানে কি আমার উপরে লোকজনের একটা এক্সপেকটেশন আছে। ইফ আই ফেল ইন মাই লাইফ, আমি এদের সামনে মুখ দেখাবো কেমনে। আই হ্যাভ টু বি সাকসেসফুল, আই হ্যাভ টু, আমাকে ওই ইম্প্যাক্টটা রাখতে হবে লাইফে, যে আমি যখন আগামী 10 বছর পরে আমার এই ভাইদের সামনে বা আমার এই ছোটো ভাইদের সামনে বা টিচারদের সামনে, হোয়েন আই উইল স্ট্যান্ড, আমার সিনা টান করে দাঁড়াতে পারবো কিনা, আমার মাথা উঁচা করে দাঁড়াইতে পারবো কিনা। দেন আই ওয়ার্কড অন মাইসেলফ, আই ইনভেস্টেড অন মাইসেলফ। দেন আমি কি করছি, আমি বিবিডি থেকে ট্রিপলি করার পরে আমি কিন্তু এমবিএ করছি আইবিএ থেকে, জাহাঙ্গীরনগর থেকে। আই প্রিপেয়ার্ড মাইসেলফ ফর এমবিএ। তো ওই জায়গা করে দেন আমি আমার ক্যারিয়ার নিয়ে প্ল্যান করছি কীভাবে সাকসেসফুল হওয়া যায়। তো আমার ভেরি লেস অ্যাম্বিশনের একজন মানুষ সাডেনলি ফাউন্ড সামথিং, যে তাকে মনে হয়েছে যে না, নো, আই হ্যাভ টু বি অ্যাম্বিশিয়াস, আই হ্যাভ টু ডু জাস্টিস উইথ মাই লাইফ ফর মাই সেলফ। এবং এই যে যারা আমাকে রেসপেক্ট করতেছে, তো এদের কাছে আমার নিজের রেসপেক্টটা ইন্ট্যাক্ট রাখতে হবে। সো দিস ইজ হাউ বিউবিটি ফটোগ্রাফি ক্লাব চেঞ্জ মাই লাইফ, অ্যান্ড দিস ইজ হাউ বিউবিটি মেড অ্যান ইম্প্যাক্ট অন মাই লাইফ। সো আই উড সে যে যারা এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে অনেকটা সিরিয়াসলি নেয় না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন আমাদেরকে স্কিল শেখায়, আমাদের ব্যক্তিত্বকেও চেঞ্জ করে এবং অনেক সময় আমাদের মাইন্ডসেটকেও চেঞ্জ করে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটা আমি আমার ফেলো জুনিয়র্স যারা আছে, কারেন্ট স্টুডেন্ট যারা আছে, তাদেরকে বলবো যে ডোন্ট টেক দিস লাইটলি, ইট ইজ ইম্পর্ট্যান্ট। এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট ফেজে যাচ্ছি, যে আপনার অ্যাজ এ ফ্রম একাডেমিক ওয়ার্ল্ড টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলি, বা একাডেমিক লাইফ থেকে কর্পোরেট লাইফের। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হবে যে আপনাদের এই একটা ব্রিফ জার্নি, যে কিভাবে ফ্রম বিউবিটি টু এন এজিএম, এই জার্নিটা যদি একটু শর্টলি আমাদেরকে বুঝাইতে পারেন যে কিভাবে। সো আই স্টার্টেড মাই জার্নি উইথ স্মল স্টেপস। তো আফটার ট্রিপলি গ্রাজুয়েশন করার পরে আমি তখনই আই ফাউন্ড দ্যাট মাই স্ট্রেংথ ইজ নট অনলি টেকনিক্যাল নলেজ, মাই স্ট্রেংথ উইল বি ব্রিজিং টেকনোলজি উইথ বিজনেস। যেহেতু আমি ক্লাবিং করতাম, ফটোগ্রাফি করতাম, আমার ফন্টে কাজ করার একটা প্রবণতা ছিল তখন থেকেই। তো যেটা হয়েছে যে ফন্টের টেকনোলজিতে যেটা হয়, যে ফন্টে বিভিন্ন অর্গানাইজেশনে, বিশেষ করে কমার্শিয়াল অর্গানাইজেশনে, কোম্পানিগুলোতে টেকনোলজি যাতে যারা কাজ করে তার থেকে বেশি ফন্টে থাকে অ্যাকচুয়ালি বিজনেসের লোকজন, কারণ ক্লায়েন্ট ফেসিং তাদেরকে করতে হয়। সো অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ অফ মাই ক্যারিয়ার আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই উইল স্টার্ট মাই ক্যারিয়ার ইন বিজনেস, নট ইন টেকনোলজি। বাট আমার জন্য প্লাস পয়েন্ট যেটা ছিল, যে আমার টেকনিক্যাল স্কিল আমাকে হেল্প করতেছিল টেকনোলজি বেসড কোম্পানিতে জব করার জন্য। কারণ ইফ ইউ নো দ্য টেকনোলজি,
দেন আমার জন্য অনেক সহজ টু কানেক্টিং দ্য ডটস। সো আই নো দ্য টেকনোলজি অ্যান্ড মাই রোল উইল বি ব্রিজিং টেকনোলজি উইথ বিজনেস, কাস্টমারের প্রবলেম ফাইন্ড আউট করা, প্রবলেম সলভ করা এবং তাকে সলিউশন প্রোভাইড করা। তো আমি যেটা করছি ক্যারিয়ারের শুরুতে, আমি যখন গ্র্যাজুয়েশন করে বের হই, আই স্পেন্ড মাই টাইম অন প্রিপেয়ারিং মাই সিভি। আমি আমার সিভিটাতে অনেক এফোর্ট দিছি যাতে আমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আছে সেইটা ফুটায় ওঠা যায়। এবং সিভিতে একটা একটা এমপ্লয়ার যখন আমার সিভি দেখবে, যেটা যাতে তাকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, yes. ঠিক আছে, তো এইটা ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি। আমি যখনই ওই সময়টাতে অ্যাপ্লাই করছি বিভিন্ন কোম্পানিতে, দ্যাট টাইম বিডি জবস হেল্প মি এ লট। তো বিডি জবসে আমি সিভি যখন আমি সাবমিট করি, আই গট লটস অফ কলস। অ্যাট এ পয়েন্ট অফ টাইম আমি পাস করে বেরোইছি, বেশি দিন হয় নাই, আই গ্র্যাবড 3 জবস অ্যাট এ টাইম। দেন আই হ্যাড টু ডিসাইড হোয়ার শুড আই জয়েন। তো 3টা চাকরি একসাথে হইলো। দেন আই ওয়াজ অ্যাগেন কনফিউজড। আই ওয়েন্ট টু মাই ফাদার, আই টোল্ড হিম দ্যাট যে বাবা আমার এরকম 3টা চাকরি হয়েছে একসাথে, কই জয়েন করব। একটা চাকরিতে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ওই চাকরিতে দেয়ার ওয়াজ এ ক্লজ, যে ক্লজে বলা ছিল যে 3 বছরের মধ্যে ইউ ক্যান নট সুইচ, বাট দ্যাট ওয়াজ এ ভেরি লুক্রেটিভ অফার দেন আদার্স। সো এটা ভালো ছিল। আমি আমার বাবাকে গিয়ে বললাম যে এরকম এই চাকরিটা আমার পছন্দ হয়েছে, বাট এখানে একটা ছোটো ক্লজ আছে, দ্যাট ইজ আই উইল বি লকড ইন ফর 3 ইয়ার্স। হি টোল্ড মি যে 3 বছরের জন্য তুমি ইউ আর এ ফ্রেশ গ্র্যাজুয়েট, তোমার ইউ ডাজন্ট নো যে তোমার লাইফ তোমাকে কই নিয়ে যায়। তোমার এই চাকরি তুমি এনজয় করবা, 2 মাস পরে হু টোল্ড ইউ নাও করতে পারো, দেন হোয়াট উইল ইউ ডু? তোমার এখন এক্সপ্লোর করার টাইম। তোমার পছন্দ না হইলে, ইট ইজ আর্লি স্টেজ অফ ইউর ক্যারিয়ার, ইউ ক্যান ডিসাইড যে আচ্ছা এই চাকরি আই এম নট এনজয়িং, আই ওয়ান্ট টু সুইচ। তো ওইটা করার অপরচুনিটিটা যাতে ওপেন থাকে। তো আমি পরে ওইটা দেন আমার বাবার অ্যাডভাইসে আমি এটা ছেড়ে দিলাম। দেন আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাট একটা ন্যাশন ওয়াইড আইএসপি, দ্যাট ওয়াজ টেলনেট কমিউনিকেশন লিমিটেড। দ্যাট অলসো প্লেড এ ভেরি ভাইটাল রোল ইন মাই লাইফ। আমি ওইখানে কর্পোরেট সেলসে জয়েন করলাম। তো নর্মালি যেটা হয় যে লোকজন ক্যারিয়ারে যখন গ্র্যাজুয়েশন শেষ করে বেরোয়, কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে তো আইডিয়া থাকে না। ইভেন আই ডিডন্ট নো হোয়াট কর্পোরেট সেলস ইজ। আমি যখন জয়েন করি, তো আমার যেটা ছিল, আমার যেটা আইডিওলজি ছিল, আই ওয়াজ ভেরি ফ্লেক্সিবল, যে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমি এইটাই করব, এই ধরনের চাকরি হইলেই করব, বা এই ধরনের স্যালারি হইলেই করব, এত আই ওয়াজ কট্টরপন্থী ছিলাম না। আমি ছিলাম, আই ওয়াজ ভেরি ফ্লেক্সিবল। আমার কাছে মনে হয়েছে ওকে আমি আগে এক্সপেরিমেন্টটা করি। ওই সময় আমার ওই ফ্রিডমটা ছিল যে আমি এক্সপেরিমেন্ট করতে পারছিলাম আমার লাইফের সাথে। তা আমি এক্সপেরিমেন্ট করার জন্য ওই কোম্পানিতে জয়েন করলাম। দেন যেটা হইলো, ওই কোম্পানিতে যাওয়ার পরে, জয়েন করার পরে হোয়াট আই ফাউন্ড যে কর্পোরেট সেলস ওয়াজ নট দ্যাট ইজি যেটা আমি ভাবছিলাম। সেলস ইজ এ ভেরি টাফ জব। যদি কেউ এনজয় করে সেই সাকসেসফুল হবে, আদারওয়াইজ কেউ সাকসেসফুল হবে না। দেন ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আমাকে যেটা করতে হবে, যে আমরা বিভিন্ন, দ্যাট ওয়াজ এ কর্পোরেট কোম্পানিগুলোতে গিয়ে গিয়ে যে আমাদের কানেক্টিভিটি ভালো, আমাদের এই ভালো সেগুলো এটা এক্সপ্লেন করতে হইতো। তো ওইটা করার জন্য অনেকে ওই সময় সময় দিতে চাইতো না, যে ওয়াই তুমি আসছো কেন, তোমার সাথে বসবো কেন, সময় দিতে চাইতো না। তো লোকজনের সাথে বিজনেস ডিল করার থেকে লোকজনকে কনভিন্স করা ওয়াজ ভেরি টাফ, যে আপনি আমার সাথে ভাই একটু বসেন, আমার 5টা মিনিট সময় দেন। তো ওই লোকজন ওই সময় দিতে চাইতো না। ওই সময় চ্যালেঞ্জ ছিল এইটা, যে আমাকে লোকজনকে কনভিন্স করতে হবে সময় দেওয়ার জন্য, তারপরে আমার সেকেন্ড রাউন্ডে গিয়ে তার সাথে বিজনেস হবে কি হবে না সেটা হতো। দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাইম, বাট আই এনজয়েড এ লট। আমার কাছে আই টুক দ্যাট অ্যাজ এ চ্যালেঞ্জ। আমি কি ওই সময় যেটা করতাম, আমার সারাক্ষণ ধ্যান জ্ঞান সবসময় ওয়াজ সেলস। রাস্তা দিয়ে গেলে আমি দেখতাম আচ্ছা এখানে এই কোম্পানি আছে, পরশুদিন এই কোম্পানির সাথে মিটিং সেট করতে হবে। রাস্তায় গেছি, কোনো এক জায়গায় একটা কোম্পানির না বিলবোর্ড দেখছি, ওকে দ্যাট ইজ ইন মাই বাকেট লিস্ট, এরে কানেক্ট করতে হবে। তা আমার ধ্যান জ্ঞান সবসময় ওটা থাকতো যে আমি এটা করব। তা আমার সারাক্ষণ চেষ্টা করতাম। কতটুকু সাকসেসফুল হয়েছি, কতটুকু ফেল করছি, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যে আই গেভ মাই বেস্ট। এবং ম্যানেজমেন্ট, ওই সময় আমার বস ছিলেন, হেড অফ বিজনেস ছিলেন উনি আমার লাইফ অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন, তুহিন স্যার ছিলেন। তো উনি আমার এই এফোর্টটাকে রেকগনাইজ করতেন এবং খুব অ্যাপ্রিসিয়েট করতেন। তো উনি একদিন আমাকে বলছিলেন
যে তুমি যে লেভেলের এফোর্ট দিচ্ছ, যে লেভেলের কাজ করতেছো, ওবায়দ ইন নেক্সট 3 years উইল নট বি এবল টু অ্যাফোর্ড ইউ। হি মাস্ট বি লিসেনিং। উনি যদি দেখে থাকেন, উনি হি ক্যান রিমেম্বার, উনি আমাকে বলছিলেন 3 বছর পরে তোমাকে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তো উনি আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করতেন। তো দেন ওখানে আমি লম্বা সময় কাজ করি, এবং কাজ করার পর একটা সময় গিয়ে আমার মনে হয় যে আমি যে টাইপের এফোর্ট দিচ্ছি এবং আরও যতটুকু আই ক্যান কন্ট্রিবিউট, এইখানে আমি অতটুকু দিতে পারতেছি না। আই নিড এ বিগার স্কাই। দেন আমি টেকনোলজিতে যেটা করি, যে আমি দেখি যে আচ্ছা এই টেলিকম সেক্টরটাতে হুই ইজ দ্য বিগেস্ট প্লেয়ার। দ্যাট টাইম আই ফাউন্ড অ্যাপার্ট ফ্রম গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক, ফাইবার অ্যাট হোম অ্যান্ড সামিট কমিউনিকেশন ইজ দ্য বেস্ট কোম্পানিজ ইন দিস ইন্ডাস্ট্রি। দেন আমি চিন্তা করি আচ্ছা ওকে, আই হ্যাভ টু জয়েন either Summit Communication or Fiber at Home. So I applied Fiber at Home. Then I got the opportunity at the first interview. The interview was good. আমি আমার বস ওখানে আমার জাগের বস ছিলেন, বললাম যে বস আই ওয়ান্ট টু লিভ, অ্যান্ড হি সেড দ্যাট ইজ এ ভেরি গুড অপরচুনিটি, ইউ শুড লিভ, ইউ আর গেটিং এ বিগার স্টেডিয়াম টু প্লে, তো উই ওয়ন্ট স্টপ ইউ। দেন আমার ওখান থেকে আসা, এখানে এখানে জয়েন করা হয়। আই জয়েন্ড হেয়ার অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ, অ্যান্ড ইন্টারেস্টিংলি ইন মাই ক্যারিয়ার এভরি টাইম আই গট ভেরি ভেরি গুড বস হু ইন্সপায়ার্ড গ্রোথ অ্যান্ড লার্নিং, অ্যান্ড দে হেল্প মি টু বি হেয়ার টুডে। তো দ্যাট টাইম আমার ওখানে জয়েন করার পরে আই গট ফিউ অ্যামেজিং লিডার্স, মেন্টরস। যেখানে আমার তৎকালীন ইমিডিয়েট বস ছিলেন বেনজির ভাই নামে একজন ছিলেন, উনি এখন আরেকটা কোম্পানিতে সিওও হিসাবে আছেন। দেন হি লেফট, আই গট আওয়ার সিইও মশির ভাই, হি ইজ এ ভেরি গুড মেন্টর। ওনার কাছ থেকে আমার ক্যারিয়ারে অনেক লার্নিং হয়েছে। দেন আদার্স আই গট, আমাদের এখানে কোম্পানিতে যারা সিটিও সাইমন ভাই ছিলেন, আমার সিইও সাজল ভাই, তো আরও যারা ছিলেন তারা আমাকে সবাই মিলে অনেক হেল্প করছে লার্নিংয়ে। দেন যেটা হয়েছে যে এই কোম্পানিতে জয়েন করার পরে হোয়াট আই ডিড, আই নেভার সেইড নো। ইফ ম্যানেজমেন্ট থিংস দিস শুড বি ডান, আই সেইড ওকে, উইল বি ডান। এটা কেমনে হবে, কিভাবে হবে, দ্যাট আই উইল সি, আই জাস্ট নিড ইউর হেল্প। সো আই নেভার সেইড নো যে এটা করা যাবে না বা এটা করবো না বা এটা কেন করব। তো এটা এরকম করি নাই। তো তো আমার যেটা হয়েছে যে এই অর্গানাইজেশনে জয়েন করার পরে আমার যেটা হয়েছে যে দিস অর্গানাইজেশন হেল্প মি টু থিঙ্ক বিগার, বড় পরিসরে চিন্তা করার সুযোগ দিছে। এবং এই জায়গা থেকে যেহেতু আমিও এখানে অনেক কন্ট্রিবিউট করছি, আই অ্যাকচুয়ালি ইন দিস অর্গানাইজেশন আই হ্যাড দ্য অপরচুনিটি টু ডিল উইথ গ্রামীণ ফোন, to deal with Robi, to deal with Banglalink, to deal with international corporates, Bharti Airtel, Tata, Jio, even Starlink. I was the part of the leading team of Starlink in Bangladesh from Fibertom Global. So big opportunities I got, and I tried to do justice with the opportunities. And management found something in me that if he gets the responsibility, he will make it done. So this is how I became a senior executive to AGM, to this company, and right now I am playing the role of head of function business, marketing and sales of Fibertom Global Limited. This is the journey I had. সো ডিউরিং দিস জার্নি, মানে এই কর্পোরেট জার্নিতে, মানে যেমন ধরেন আমাদের স্টুডেন্টরা, আমরা যখন বলি যে আমাদের এই জার্নিতে এই জিনিস লাগবে, ওই জিনিস লাগবে, ঠিক আছে, কীরকম মানে আপনার ক্ষেত্রে যে কোন জিনিসটা আপনি মনে করছেন যে এই জিনিসটা আমার প্রিপারেশন আগে থাকলে বা ইন ক্যাম্পাস যদি থাকতো তাহলে আর একটু ইমপ্রুভ হতো আমার জানি, বা আরেকটু কম মানে আমার লড়াইটা করতে হতো, এরকম যদি কোনো একটা যদি আইডিয়া, যেটা স্টুডেন্টরা যারা স্পেশালি যারা নিউ জয়েন করলো ওদের জন্য একটা উপকার হয়, যে ঠিক আছে আমি এরকম ভাইয়ের মতো লাইনে যেতে চাই, এই জিনিসটা হচ্ছে আমি ভাইয়া বলছে যে এই জিনিসটা যদি আগে থেকে প্রিপেয়ার থাকতো তাহলে ভালো হয়, তো আমি এখন প্রিপারেশন নেই, এরকম যদি কোনো একটা। একটা জিনিস হচ্ছে যে, আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি আমরা না অনেক বেশি ফোকাস করি টেকনিক্যাল স্কিলসে। সো টেকনিক্যাল স্কিল ইজ ইম্পর্ট্যান্ট, বাট তার থেকে বড় বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে if you are technically sound but if you cannot express your ideas, আমি আমার আইডিয়াকে ম্যানেজমেন্টের সামনে এক্সপ্রেস করতে পারতেছি না। আমি জানি হাউ টু কনফিগার দ্য রাউটার, আই হ্যাভ দ্য আইডিয়া যে এই করলে আমি এই জিনিস আউটপুটটা পাবো,
বাট আমি না এই আইডিয়াটাকে এক্সপ্রেস করতে পারতেছি না। উই ডোন্ট নো হাউ টু টক, হাউ টু এক্সপ্রেস আইডিয়াস, হাউ টু কনভার্ট দ্য আইডিয়াস ইন্টু বিজনেস। ওইটা আমরা ইউনিভার্সিটিতে শিখতে পারি না, যেটা পরবর্তীতে আমি যেটা করছি যে আমি এমবিএ করার সময় এই এই জিনিসগুলো আমি অ্যাবজর্ব করছি। বাট ইউনিভার্সিটি লাইফে যখন আমরা ট্রিপলি করছি তখন এই জিনিসটা আমাদের মানে আমাদের কারিকুলামে বলি, আমরা আমাদের এনভায়রনমেন্টে সারাউন্ডিংসে আমরা মিসিং পাই। উই নিড টু লার্ন হাউ টু টক, হাউ টু এক্সপ্রেস, হাউ টু অ্যাডাপ্ট, হাউ টু লিড, অ্যান্ড এই আইডিয়াগুলো যদি, এই স্কিলগুলো যদি গ্রুমিংয়ের ব্যবস্থাটা ক্যাম্পাসে হয়, দেন আমরা শুধু খুব ভালো বিজনেস লিডার, টেকনোলজি লিডার পাবো না, আমরা খুব ভালো ভালো এন্টারপ্রেনার পাবো। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ওই সময় যদি আমি একটু রিস্ক নিতে পারতাম, আমি যদি একটু সাহস করতাম, তাহলে হয়তো রেদার দ্যান ডুইং জব আই উড বি অ্যান এন্টারপ্রেনার। বাট জব করা আমি রিগ্রেট করি না, আই এম এনজয়িং মাই জব। বাট আমার কাছে মনে হয় যে এই যে যারা জব করে কোথাও না কোথাও তাদের মনে একটা সুপ্ত বাসনা থাকে যে আমার নিজের কিছু একটা করতে পারলে ভালো হইতো। তো ওই জায়গাটা হয়তো এন্টারপ্রেনার তৈরি হয়তো বা হয়তো বেশি এই ক্যাম্পাসে। তো ওই জায়গাটা দরকার, হাউ টু টক, হাউ টু এক্সপ্রেস, অ্যান্ড এই যে ডটগুলা কানেক্ট করা শেখানো, যে আমি অনেক ভালো টেকনোলজি বুঝি, আমি এই টেকনোলজিটাকে বিজনেসে কনভার্ট করতে চাই, সেটা আমি কিভাবে এক্সপ্রেস করব। এই লার্নিংটা আমার ক্যাম্পাসে যদি পাই, যদি ওই সময় সুযোগ থাকতো, তাহলে আমার জন্য মনে হয় আরও বেটার হতো। ইভেন দো অ্যান্ড অ্যানাদার থিং দ্যাট ইজ নলেজ, ফাইন্যান্সিয়াল নলেজ। এটা তো হ্যাঁ, একদমই নাই, একদমই নাই। সো কারিকুলামে আমার মনে হয় যে ফাইন্যান্সিয়াল নলেজটা অ্যাড করাটা জরুরি। সো ওইটা হইলে যেটা হয় যে ইভেন শুধু কারিকুলামে না থাকলেও হয়, এটা আমাদের ইউনিভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টি আছে, চাইলে এই ধরনের সেশন হইতে পারে যেখানে লোকজন শিখবে, যতটুকু দরকার ওইটুকু শিখবে। তো এটা হওয়া উচিত ছিল। বাট সামহাউ লেটার আই লার্নড, অ্যান্ড ওই যে কম জায়গাটা যেটা কম ছিল সেটা আমি পূরণ করছি সামহাউ, থ্যাংক গড। ওকে, সো আমরা এখন যেহেতু আমরা কর্পোরেট এই যে টেলিকম ইন্ডাস্ট্রি নিয়ে ডিসকাশনের মধ্যে আছি, সো আমার এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই এখন রিসেন্টলি হচ্ছে টেলিকম ইন্ডাস্ট্রি একটা বিশাল মানে যেটা জাম্প যেটাকে বলে আর কি ফ্রম মানে এখন যেটা রিসেন্টলি দেখলাম যে 5G টেকনোলজিও আসতেছে, এর সাথে ডিলিং একটা কম্পিটিশন আছে। তো আমরা তো বেশিরভাগই মিডিয়ার কারণে কম্পিটিশন দেখি খালি গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক। সো এটা যে একটা বিশাল ভিতরেও ইনসাইড কম্পিটিশন আছে, এটা নিয়ে যদি আপনি একটু বলেন যে আপনি এখানে কিরকম রোল প্লে করতেছেন বা কিভাবে কি হচ্ছে কাহিনী ইনসাইডে, যদি একটু ইনসাইড যে এখানেও আমাদের ডিলিংটা কিরকম অ্যাজ ইন টেলিকম মানে টেকনিক্যাল সাইড থেকে প্লাস হচ্ছে এই যে কমিউনিকেশন স্কিল যেগুলো ডিসকাস করছে, এই বোথ সাইড থেকে কিভাবে ডিল করতে হচ্ছে এখন নিউ যে ডেভেলপমেন্ট। সো বিগেস্ট চেঞ্জ ইজ স্পিড। এখন সব কিছু অনেক ফাস্টার, মানুষের এক্সপেকটেশন, ইন্টারনেট, ইনোভেশন সব কিছু অনেক ফাস্টার। আর এই যে ফাস্টার যে ওয়ার্ল্ড, আগে টেলিকম বলতে আমরা কি বুঝতাম? আমরা বুঝতাম হচ্ছে যে ফোন কলস অ্যান্ড ইন্টারনেট। বাট নাও ইট ইজ টেলিকম ইজ মোর দ্যান দ্যাট, ইটস অ্যাবাউট একটা টোটাল ইকোসিস্টেম আছে। এটা হচ্ছে ওটিটি, ক্লাউড, অ্যান্ড এই যে 5G যেটা হচ্ছে, তো গ্লোবাল কানেক্টিভিটিস। তো যেটা হচ্ছে যে ফাইবার অ্যাট হোম প্লেজ এ ভেরি ভাইটাল রোল ইন দ্যাট ইকোসিস্টেম। আমি যদি খুব সহজ কথায় বলি যে কেউ যখন হোয়েনেভার এনিওয়ান অনলাইনে লগ ইন করতেছে, এ পার্ট অফ দ্যাট লগ ইন ইজ এনাবলড বাই ফাইবার অ্যাট হোম। তার মানে পুরো ইকোসিস্টেমে গ্লোবাল কানেক্টিভিটি, ন্যাশনাল ব্যাকবোন, এভরিথিং ইজ প্রোভাইডেড বাই ফাইবার অ্যাট হোম। ফাইবার অ্যাট হোম অ্যান্ড ফাইবার অ্যাট হোম গ্লোবাল। সেটা কিভাবে আমি যদি একটু খুব সহজ করে বলি, সাপোজ আমরা বাসায় ইন্টারনেট ইউজ করতেছি, আমরা ফোনে ইন্টারনেট ইউজ করতেছি, তা আমরা কি করতেছি? পারচেস করতেছি কোনো একটা আইএসপি থেকে অথবা কোনো মোবাইল অপারেটর থেকে, লাইক গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, অথবা বাসায় এবিসি অনলাইন একটা আইএসপি। তো আমরা জানতেছি যে এটা এই আইএসপি থেকে আমি ইন্টারনেটটা কিনতেছি। এখন এই আইএসপিটা কোত্থেকে ইন্টারনেট কানেক্ট করতেছে বা পারচেস করতেছে, বা মোবাইল অপারেটররা কোত্থেকে কিনতেছে? তো যেটা হয়, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক এরা ইন্টারনেটটা কিনতেছে হোলসেলে ফাইবার অ্যাট হোম থেকে, বা ফাইবার অ্যাট হোমের মতো কোনো একটা আইএজি থেকে। দেন আইএসপিরা কি করতেছে? আমাদের মতো কোম্পানি থেকে কিনতেছে, কিনে ওরা রিটেইলে সব বাসায়, অফিসে এগুলা সেল করতেছে। আবার
ওই আইআইজিগুলা থেকে যে কিনতেছে, ওই আইআইজিগুলা এই গ্লোবাল কানেক্টিভিটি করতেছে থ্রু সামহাও কোনো একটা সাবমেরিন কেবলের থ্রুতে অথবা কোনো একটা আইটিসির থ্রুতে, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি। তো সেইটাও প্রোভাইড করতেছে ফাইবার এট হোম, এবং ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি করে দিচ্ছে ফাইবার এট হোম। অথবা ধরো এনজিএস, এনসো লাইসেন্স যেগুলো আছে, মানে স্যাটেলাইট কানেক্টিভিটি, এরাও তো ইন্টারনেটটা বাংলাদেশে যে থ্রু আমরা স্যাটেলাইট পাচ্ছি, এরাও আমাদের কাছ থেকে সেটা কিনতেছে। এখন আবার এই ইন্টারনেটটা সাপোজ কেউ কিনলো ঢাকায়, তার ইন্টারনেটটা প্রয়োজন হবে কোনো একটা অজপাড়া গায়ে, সেইখানে গিয়ে কোনো একটা আইএসপিকে কানেক্টিভিটি করবে। তো সেই ইন্টারনেটটা সেইখানে পৌঁছে দেওয়ার জন্য যে নেটওয়ার্কটা প্রয়োজন, ডোমেস্টিক নেটওয়ার্কটা, সেটাও প্রোভাইড করতেছে ফাইবার এট হোম। তো ফাইবার এট হোম কী করতেছে, ইটস দে আর নট জাস্ট প্রোভাইডিং এই যে আমরা এই আইএসপিকে বা টেলিকম অপারেটরদের সার্ভিস দিচ্ছি এরকম না, আই উড সে এটা নেশন বিল্ডিংয়ের কাজ করতেছে। কারণ ইন্টারনেট শুধুমাত্র আমাদের এই কি বলে এটাকে, আমরা শুধুমাত্র বাসা বাড়িতে ইউজ করতেছি, ইউটিউবে ভিডিও দেখতেছি এরকম না। ইন্টারনেট হেলথ কেয়ার ইউজ হচ্ছে, ইন্টারনেট এগ্রিকালচার ইউজ হচ্ছে, ইন্টারনেট ফার্মাসিউটিক্যালস ইউজ হচ্ছে, ইন্টারনেট এডুকেশন ইউজ হচ্ছে। ইন্টারনেট ইজ নাও এটা মৌলিক অধিকারের মতো। তো যে কোম্পানি বা যারা মৌলিক অধিকার, যে বাংলাদেশের একটা এই ধরনের সার্ভিসের পুরো ব্যাকবোন, তো আই উড সে যে তারা অ্যাকচুয়ালি দে আর ডুইং ওয়ার্ক ফর বিল্ডিং দিস কান্ট্রি, বিল্ডিং দেয়ার নেশন। এই রোলটা ফাইবার এট হোম প্লে করতেছে। আই এম ভেরি প্রাউড অফ, যে আমি প্রাউড টু বি পার্ট অফ দিস টিম। সো এই দিস ইজ দ্য পার্ট আমরা ফাইবার এট হোম অ্যাজ কান্ট্রির নেটওয়ার্ক অ্যান্ড টেলিকমিউনিকেশন সেক্টরে উই আর কন্ট্রিবিউটিং। সো আপনার প্রিভিয়াস আনসার থেকে আমরা যেটা বুঝলাম যে ফাইবার এট হোম নাও দ্য বিগ শট অফ দ্য টেলিকম ইন্ডাস্ট্রি, রাইট? সো আমার এই কোয়েশ্চেনের দুটা পার্ট। দ্য ফার্স্ট পার্ট ইজ এই বিগ শটে তাহলে ফ্রম দ্য বিউবিটি ইউ ক্যান গো, তো যে কেউ চাইলে যেতে পারতেছে এরকম না? মানে আমাদের একটা ধারণা আছে যে, যেমন আমরা অনেকেই দেখছি যে আমাদের টার্গেট হচ্ছে যেমন গ্রামীণ ফোন রবি, আমাদের ধারণা হচ্ছে যেমন ইউনিলিভারের কথাও যদি বলি, আচ্ছা বিউবিটি থেকে তো হয়তো বা নিবে না, কিন্তু আমরা রিসেন্টলি একটা মিটিংয়ে দেখলাম ইউনিলিভার থেকে বিবিএ ডিপার্টমেন্টের একজন মানে টিপিক্যাল মানে সিনিয়র এইচআর হিসেবেও কাজ করতেছে। সো আপনি এরকম একটা বিগ শট কোম্পানিতে অ্যাজ এন এজিএম কাজ করতেছেন। সো একটা বিউবিটিয়ান স্টুডেন্ট স্পেশালি যে ফোর্থ ইয়ারে আছে, অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা স্ট্রাগল করে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আমরা এটা অস্বীকার করবো না। যে এই স্ট্রাগলিংয়ের রিজন কি? মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা হচ্ছে বাইরে যাচ্ছে, ওরা বলতেছে যে ভাইয়া ওনার তো ব্যাকগ্রাউন্ড ছিল, ওনার তো আইএলস ছিল বা ওনার টাকা পয়সা ছিল, উনি চলে গেছে। এখানে তো আর টাকা পয়সা ম্যাটার না, এখানে স্কিলটা ম্যাটার। তাহলে কীভাবে একটা স্টুডেন্ট ফ্রম দ্য ফোর্থ ইয়ার, ইভেন ফ্রম দ্য বিগিনিং আর কি, যে নিজেকে বিল্ড আপ করবে বা প্রিপেয়ার করবে এই যে লো কনফিডেন্স থেকে হাই কনফিডেন্স, যে আমিও পারবো একটা বিগ শটে, যেহেতু আমার সিনিয়র পারতেছে সেহেতু আমিও পারবো, এটার জন্য তার কী কী চেঞ্জেস আনা দরকার ফ্রম দ্য বিগিনিং অর ফ্রম দ্য ফোর্থ ইয়ার? এটা একটা কোয়েশ্চেন। নেক্সট যে কোয়েশ্চেনটা আমার মেনলি আমি নিজেও অনেক সময় চিন্তা করি যে স্টুডেন্টদেরকে বলবো বা আপনাকে, মানে এরকম যারা হচ্ছে বড় কোম্পানিগুলোতে অপারেট করে, যে নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হলো যে একটা স্টুডেন্ট আপনার গ্র্যাজুয়েটের পরে যে এই যে আন্ডার কনফিডেন্সটা, এটাকে কীভাবে, মানে বাই চান্স গ্র্যাজুয়েট তো হয়ে গেছে, তো ওরা তো ফেস করতেছে যে কোথাও সবখানে রিজেকশন, এই জিনিসটা কীভাবে ও নিজে হোমওয়ার্ক করে? যেমন স্টুডেন্টরা হোমওয়ার্ক করে না যে হ্যাঁ আমার এটা প্রবলেম, আমি এটা একটু ফিক্স করি। এই যেমন আপনি কিছু আমাদেরকে একটা কোয়েশ্চেন আনসারে বলছেন অনলাইন কোর্সেস করছেন, অর এই যে মাস্টার্সে এমবিএতে মানে এনরোল করা, এই যে জিনিসটা যে গুছায় নেওয়া, এটা কতটুকু ইম্পর্টেন্ট ফ্রম স্টুডেন্ট লাইক বিউটি অ্যান্ড ট্রিপল ই ডিপার্টমেন্ট একটা স্টুডেন্টের এই হোমওয়ার্কটা করাটা কতটুকু জরুরি? তো আমি যেটা বলবো যে যেটা হয় যে এই ধরনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, দ্যাট ইজ নেটওয়ার্কিং। আমরা যেটা করি নাই ওই সময়, যেহেতু আমরা অনেক আর্লিয়ার ব্যাচ ছিলাম, তো আমাদের সিনিয়ররা ওইভাবে আসলে ক্যারিয়ারে অনেক সাকসেসফুল হওয়ার মতো অবস্থায় ছিল না, কারণ আমরা ইনিশিয়াল লেভেলের ব্যাচ ছিলাম। তো আমাদের যারা কারেন্ট স্টুডেন্ট আছে তাদের জন্য একটা অপরচুনিটি হচ্ছে যে দে আর হ্যাভিং এ ভেরি রিচ অ্যালুমনাইস। আমাদের এখানে এমনও স্টুডেন্ট আছে, যেমন আমাদের একজন আছেন মেটাতে, হি ইজ ওয়ার্কিং অ্যাট মেটা। এরকম অনেক অ্যালুমনি আছে, দে আর ডুইং ভেরি গুড উইথ দেয়ার ক্যারিয়ার। যোগাযোগটা রাখা, নেটওয়ার্কিংটা করা। সবাই চিন্তা করে আগে গ্র্যাজুয়েশন শেষ করি, তারপরে ভাইদেরকে বলবো যে ভাই আমার একটা চাকরি দেন। তো এইটা রং অ্যাপ্রোচ। আগের থেকে যোগাযোগটা রাখা, গাইডেন্স নেওয়া যে ভাই আমার ক্যারিয়ার কোন দিকে করলে ভালো হয়, বা আমি কি এই সময়টাতে, আমি ফাইনাল ইয়ারে আছি, আমি কি এই সময়টাতে কিছু কোর্স করব, স্কিল ডেভেলপমেন্টের কাজ করব, কোনটা করলে আমি বের হওয়ার সাথে সাথে এটা আমাকে একটা বুস্ট আপ দিবে, যে আচ্ছা এই স্কিলের কারণে আই উইল গেট কলস ফ্রম এমপ্লয়ার বা কোম্পানিগুলো থেকে আমি কল পাবো। যেমন হচ্ছে যদি কেউ টেলিকম সেক্টরে কাজ করতে চায়, আমি যদি এখন এই জায়গাটাতে গাইড করি যে ঠিক আছে কেউ টেকনোলজিতে কাজ করতে চায় টেলিকম সেক্টরে,
তো হোয়াট উইল বি দ্য গাইডেন্স, সেটা হচ্ছে তাকে কিছু প্রফেশনাল কোর্স করতে হবে, লাইক সিসিএনএ, এমটিসিএনএ, লিনাক্সের ইয়ে আছে, তো এগুলা করতে হবে। এগুলা করলে কি হবে, যখন সে বের হবে গ্রাজুয়েশনের পরে, বের হওয়ার পরে তার সিবিতে যখন একটা এমপ্লয়ার যখন দেখবে, রিক্রুটার যখন দেখবে যে সে সিসিএনএ করেছে, সে এমটিসিএনএ করেছে, আরেকটা স্টুডেন্ট হয়তো সে খুব ভালো কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের, বাট তার এই প্রফেশনাল কোর্সেসগুলো নাই, অটোমেটিক্যালি যার এই প্রফেশনাল কোর্সগুলো করা আছে, হি উইল গেট এ প্রিফারেন্স। ওই সিবিটার থেকে তাকে প্রিফারেন্স বেশি দিবে। এবং এর সাথে যদি সে কোনো একটা ট্রেনিং সেন্টারে ওয়ার্কশপ করে নিতে পারে, যে সে নিজেই একটা নেটওয়ার্ক, অফিস নেটওয়ার্ক ডিপ্লয় করেছে, তো সেইটা যদি একটা ওয়ার্ক রেফারেন্স দিতে পারে, দেন হি উইল গেট মোর প্রেফারেন্স। এই যে গাইডেন্সটা, এইটা আগে থেকে নিতে হয়, সিনিয়রদের সাথে যোগাযোগ করতে হয়, আগে ডিসাইড করতে হবে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, দেন হি নিডস টু ফাইন্ড আউট যে ইন্ডাস্ট্রিতে আমাদের অ্যালুমনাইয়ের কোন বড় ভাই আছে, দেন হি হ্যাজ টু কানেক্ট হিম, যে ভাইয়া আমি ইন্ডাস্ট্রিতে জব করতে চাই, আপনি আমার একটু গাইড করেন। যে আমি তো আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি, ইন্ডাস্ট্রির কথা বললাম, মেবি সে কোনো একটা ইন্ডাস্ট্রিতে জব করতে চায় পাওয়ার সেক্টরে বা অন্য কোনো সেক্টরে, তো সেই সেক্টরে কে কাজ করতেছে তাকে ফোন দিবে যে ভাই আমি এখন কোন কাজটা করলে আমার ক্যারিয়ারে আমার বের হওয়ার সাথে সাথে আই উইল গেট ইনিশিয়াল কলসগুলো, আমি আমাকে বুস্ট আপ হবে কিভাবে। তো এইগুলা খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাতে আমাদের অ্যালুমনাইদেরও রেসপন্সিবিলিটি হচ্ছে ওদেরকে একটু গাইড করা, যে তুমি এটা করো, তুমি এই প্রফেশনাল কোর্সটা করো, অথবা তুমি এই কাজগুলো করলে তুমি ইউ উইল গেট প্রেফারেন্স। তো ওদেরকে গাইড করাটা জরুরি। আর আমি যেটা করছিলাম, যেমন আমি আমার সেই সময় গাইড করার মতো এরকম কিছু ছিল না, আমি নিজেই খুঁজে বের করছি। আমিও সিসিএনএ করছিলাম ওই সময়, বের হওয়ার পরে প্রফেশনাল কোর্স করছি। যদিও আমি টেকনোলজির জবগুলোতে মানে কোর টেকনোলজিতে কাজ করি নাই, আমি বিজনেসেই কাজ করছি, বাট আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, আই নিড টু নো, আই নিড টু আন্ডারস্ট্যান্ড। এতে করে যেটা হবে যে আমি যখন আমার কাস্টমারের সাথে কথা বলবো, আমার আন্ডারস্ট্যান্ডিংটা বাকি 10 জনের থেকে বেটার থাকবে। সো আন্ডারস্ট্যান্ডিং যখন বেটার থাকে, তখন অটোমেটিক্যালি ইউ উইল বি কনফিডেন্ট। নেগোসিয়েশন টেবিলে হোয়েন ইউ হ্যাভ মোর ইনফরমেশন, ইউ আর মোর কনফিডেন্ট। ইনফরমেশন ইজ দ্য কারেন্সি রাইট নাও। আমার এখানে যেটা হয় যে আমার ডে টু ডে কাজ যদি আমি দেখি, একটা সময় আমার রেগুলার জব, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক ডাইনামিক। এই ডাইনামিক ইন্ডাস্ট্রিতে ওই এভরিডে সেম টাইপের, সিমিলার টাইপের জব হয় না। টুডে আমি আজকে হয়তো কোনো একটা টেলকোর সাথে বসছি, আমি কথা বলতেছি, কালকে আমাকে একটা বিজনেস অ্যানালাইসিস করতে হবে, আই নিড টু অ্যানালাইজ দ্য ডাটা। পরের দিন টিমের সাথে বসতেছি, ব্রেনস্টর্মিং হচ্ছে, ওদেরকে কোনো টাস্ক দিচ্ছি, টিমের কোঅর্ডিনেশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। তো এগুলা কি হয়, আমাকে সব কিছু দেখতে হচ্ছে। তার মানে কি, একাধারে আমাকে আমার অ্যানালাইসিস স্কিল ভালো হইতে হবে, একাধারে আমাকে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট শিখতে হবে, লিডারশিপ স্কিল ভালো হইতে হবে, সফট স্কিল ভালো হইতে হবে, নেগোসিয়েশন স্কিল ভালো হইতে হবে, আমার পাবলিক স্পিকিং স্কিল ভালো হইতে হবে, আমার অ্যাপিয়ারেন্স ভালো হইতে হবে, ওয়েল ড্রেসড। আমি একটা মিটিংয়ে গেছি, আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি মিটিংয়ে যাচ্ছি, আমি ইয়েলো কালারের শার্টের সাথে আমি একটা ব্লু কালারের স্যুট পরে চলে গেলাম, এইটাতেও কিন্তু মানে পারসেপশন খারাপ হয়। কিন্তু সেই যে অনেকগুলা বিষয় কিন্তু আছে গ্রুম আপের। আমার অ্যাপিয়ারেন্স কি হবে, হাউ আই এম টকিং, আমি কি কথা বলতেছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ কি, এটাও ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলাকে এদেরকে শিখাইতে হবে, এগুলো শিখতে হবে। টেকনিক্যাল স্কিলের পাশাপাশি এই স্কিলগুলোকে এদেরকে শুরুর থেকে গাইড করতে হবে, যে তুমি যদি এই কাজগুলো করো, কিভাবে ইন্টারভিউতে গিয়ে তার রিক্রুটারের সাথে কথা বলবে, এটাও শেখানোর দরকার আছে। আমি ওভার কনফিডেন্ট অ্যাপ্রোচ দিব, নাকি আমি লোয়ার কনফিডেন্ট অ্যাপ্রোচ দিব, না আমি একটা যতটুকু দরকার ওইটুকু আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ রাখবো, কিভাবে বসবো, কোন টোনে কথা বলবো, এগুলাও এই সময় সিনিয়ররা শেখাবে। যারা অলরেডি এই কাজ করে যাচ্ছে তারা শেখাবে, বলবে যে এইভাবে করবে। তাহলে কি হবে, এই যে বের হওয়ার পরে লোকজনের যে কনফিডেন্সের ব্যাপক অভাব, হ্যাঁ, আমার একজন সিভি লিখতেছে, সে অনেকে কি করতেছে আমি দেখি যে অনেকে ঠিক আছে একটা সিভি লিখছে, সিভিটার টাইটেল কি হবে সেটা ঠিক মতো লিখতেছে না, খালি লিখে দিছে সাপোজ রনি, সিবি রনি এরকম লিখে দিছে। এটা সিভিটাকে পিডিএফ করে পাঠাবে না ডক ফাইল পাঠিয়ে দিতেছে। তো এটাও কিন্তু, আমি বলতেছি না সবার ক্ষেত্রে, কিন্তু যদি একজনও এই এই যে সিনিয়রদের কাছ থেকে এটা শিখে উপকৃত হয়, তার মানে কি ওর লাইফে একটা ম্যাসিভ চেঞ্জটা সেই এই 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 কমিউনিকেশন থেকে পাচ্ছে, নেটওয়ার্কিং থেকে পাচ্ছে। এটা করা জরুরি। যেমন হচ্ছে, যেমন আমার লাইফের এই যে এই ডাইনামিক টেলিকম ইন্ডাস্ট্রিতে আসার পরে যেটা হয়েছে, এই জায়গাটাতে এভরিডে থিংস আর চেঞ্জিং, অ্যাডাপ্টিবিলিটির দরকার আছে। তো এভরিডে আমাকে নতুন কিছু শিখতে হবে।
তো আমরা যদি এখনো এই সময়ে এসে প্রতিদিন অ্যাডাপ্টিবিলিটির মধ্যে থাকি, লার্নিং এর মধ্যে থাকি, তাহলে একটা স্টুডেন্ট যার কাছে এখনো অফুরন্ত সময় আছে, ওয়াই নট, ইয়েস, দ্যাটস কারেক্ট। শেখা উচিত। আচ্ছা, আমার এখন নেক্সট যে কোশ্চেনটা, আমরা একদম প্রায় শেষের দিকে প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, রিসেন্টলি আমরা ওই যে ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা যে বুয়েট, স্পেশালি বুয়েটের যে ফ্রন্ট লাইনে আসলো যে আমাদেরকে ওই প্রাপ্য সম্মান দেওয়া হয় না, বা বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের যে কষ্টটা দেওয়া মানে ওইভাবে ওরা ওই অ্যাচিভমেন্টটা পায় না, এটা ধরা হয় আর কি, বলা হয় বাংলাদেশে। অলদো আমরা যদি দেখি যে বাংলাদেশের বেশিরভাগ ভালো ভালো জায়গায় একটা ইঞ্জিনিয়ার খুব ইজিলি খুব ভালোভাবে অ্যাডাপ্টেশন, যেটা আপনি বললেন কোয়েশ্চেন আনসার, অ্যাডাপ্টেশনটা ওদের বেশি আসে, প্লাস প্রবলেম সলভিং স্কিলটা ওদের অটোমেটিকলি একাডেমিক্যালি গ্রোথ হয়, প্লাস ওরা যে একটা ডিফারেন্ট ডিফারেন্ট একাডেমিক কোর্সের সাথে ডিল করে। যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যেমন ডিএসপি, আমি আমার ছোটো ভাইদেরকে বলি, মানে আমার ছোটো ভাই হচ্ছে সিএসসি পড়ে, তো ওকে বলছে যে তুমি তো ডিএসপি ডিল করো না, আমরা করছি, সো উই নো দ্য ডিফিকাল্টিস। তো আমার এখন যে কোয়েশ্চেনটা হবে যে, আমরা সবসময় বলি যে ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ফিউচার, বা ইঞ্জিনিয়াররা হচ্ছে মোর অ্যাডাপটিভ কম্পেয়ার টু দ্য আদার ডিপার্টমেন্ট। যদিও এটা ভাবে স্পেসিফিক্যালি বলা ঠিক না, যেহেতু আমাদের ভিডিওটা হচ্ছে আমাদের নিজস্ব জুনিয়রদের জন্য যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাদের একটু কনফিডেন্স বুস্ট আপের জন্য যদি আপনি বলতে পারেন যে আপনার যে কোম্পানি বলেন বা আপনার যে ইন্ডাস্ট্রিটা, এখানে ইঞ্জিনিয়ার তো একটা হচ্ছে টেকনিক্যাল সাইড, আর একটা হচ্ছে নন টেকনিক্যাল সাইডও ইঞ্জিনিয়ারিংয়ের যে, মানে স্পেশালি এক্সিকিউটিভ সাইডে ইঞ্জিনিয়ারদের যে একটা পজিটিভ, বা যেটাকে বলা হয় যে ভেরি ইজি টু অ্যাডাপ্ট, এই টেকনিক্যাল মানে এই টেকনিকটা কীভাবে ইঞ্জিনিয়ার অ্যাডাপ্ট করে, বা ইঞ্জিনিয়ারদের জন্য এটা কেন খুব ইজি, সো দ্যাট হচ্ছে একটু কনফিডেন্স বুস্ট আপ করা যায় আর কি আমাদের স্টুডেন্টসদের। তো আমি যদি খুব সহজভাবে বলি যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে একাডেমিক কোর্সেসগুলো থাকে, এই কোর্সেসগুলোতে প্রবলেম সলভিংয়ের দিকে একটু বেশি ফোকাস থাকে কম্পেয়ার টু, আমরা যেহেতু টেকনোলজি নিয়ে বেশি পড়াশোনা করি, এবং টেকনোলজি মেন টু সলভ পিপলস লাইফের যে প্রবলেমগুলো থাকে সেগুলো, তো ওই জায়গাটাতে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের প্রবলেম সলভিং স্কিল কম্পেয়ার টু আদার একটু স্লাইট বেশি থাকে। তো ওই জায়গাটাতে যখন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা বিজনেসে আসে, তো ওই জায়গাটাতে তাদের অ্যাডাপ্টিবিলিটিটা অনেক বেটার হয়। এবং যদি আমি যে একটু আগেও যেটা বলছিলাম যে কানেক্টিং ডটস, তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কী করতে পারে, টেকনোলজি, বিজনেস অ্যান্ড কাস্টমারের যে নিড, সেই তিনটা ডটকে যদি কানেক্ট করতে পারে তাহলে মিরাকেল হয়। একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট খুব ভালো পারফরমেন্স করতে পারে। এই ডট কানেকশনের যে স্কিলটা, এই স্কিল যদি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা প্রপারলি অ্যাডাপ্ট করতে পারে তাহলে তাদের ক্যারিয়ার খুবই ভালো হয় এবং স্মুদার হয়। তো আমাদের এই সেক্টরটাতে, আমাদের সেক্টরটাতে যদি আমি বলি, তাহলে সেই সেক্টরটাতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিজনেসে এসেছে, বিজনেসে ক্যারিয়ার করেছে, দে আর ডুইং ভেরি গুড কম্পেয়ার টু অন্যান্য ফ্যাকাল্টি, অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছে, সেই জায়গা থেকে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের ক্যারিয়ার আমি দেখেছি যে অনেক আলহামদুলিল্লাহ দে আর ডুইং ভেরি গুড। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে ইঞ্জিনিয়ারিংয়ের যারা স্টুডেন্ট আছে তাদের আমি এনকারেজ করি টু কাম অ্যান্ড এক্সপ্লোর দ্যাট পাথ। ওকে, আমরা এখন আসলে আমাদের প্রায় ক্লোজিংয়ের দ্বার প্রান্তে আসছি। তো মানে জিনিসটা আসলে আমরা এই এই অফকোর্স দিস অ্যালামনাই কমিটিকে আমরা মানে সাধুবাদ জানাই, যেভাবে করে একটা প্ল্যাটফর্ম করে যে স্টুডেন্টরা পরেও দেখতে পারে তাদের সিনিয়রকে, এই যে হচ্ছে ক্যারিয়ার গাইডেন্স নিতে পারে এখান থেকে। নিজস্ব তো অবশ্যই ইচ্ছা আছে। তো আমরা যেটা বলবো যে আপনার পক্ষ থেকে যদি আমাদের স্পেশালি আমাদের নাও যারা আছে ফ্রম দ্য ইনটেক টু দিস ইনটেক, এদেরকে যারা ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার মধ্যে আছে, ওদেরকে আপনি যদি একটা ব্রিফ অ্যাডভাইস দেন, যে জিনিসটা হচ্ছে কমনলি মানে আমাদের একটা কমন কালচার আছে বিউবিটির, ওইখান থেকে ওরা মানে কীভাবে নিজেদের কনফিডেন্ট গ্রো করবে, এটা তো আমরা এক্সপ্লেন করলাম, এটা থেকে থ্রু করে যদি আপনি একটা এক্সপ্লেন করে ব্রিফ একটা অ্যাডভাইস, যে অ্যাজ এন সিনিয়র, অ্যাজ একটা শুধু নট সিনিয়র, এক বিগ শট কোম্পানির একজন মানে একজন এক্সিকিউটিভ হিসাবে, যে ফ্রম দ্যাট পয়েন্ট টু দিস পয়েন্ট, যে কীভাবে কী করা উচিত আর কী করা উচিত না, শর্টলি ব্রিফলি যদি আমাদেরকে একটু বলেন। আমি আমার জুনিয়রদের জন্য একটা কথা বলতে চাই, ডোন্ট বক্স ইউর সেলফ ইন। ইঞ্জিনিয়ারিং গিভস ইউ প্রবলেম সলভিং পাওয়ার। ইউ ক্যান ইউজ দ্যাট পাওয়ার ইন বিজনেস, ইন লিডারশিপ, অর এনিওয়ার ইউ ওয়ান্ট। বি কিউরিয়াস,
ট্রাই টু লার্ন অ্যাজ ইউ ক্যান। তোমরা যতটুকু সম্ভব, যেখান থেকে সম্ভব লার্ন করো। নেভার অ্যাফ্রেড অফ বিং ফেইলিয়ার। ফেইলিয়ার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ফেইলিয়ার ইজ এ পার্ট অফ লাইফ। ইট উইল নারিশ ইউ, ইট উইল হেল্প ইউ টু গ্রুম আপ ফর ইউর ফিউচার সাকসেস। আমাদের আমাদের টেকনোলজিতে যেটা করি, আমরা কোডিং করতেছি, আমরা নেটওয়ার্কিং শিখতেছি। কোডিং শেখা জরুরি, বাট সেই সাথে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু লিড, how to express, and that combination will make you stand out from others. So that is very important. ওকে, সো আমরা তো আজকের প্রোগ্রামটা শেষ করলাম। তো আমাদের এখন অ্যালুমনাই অ্যাসোসিয়েশন থেকেই আপনার কাছে একটা প্রশ্ন, যে এই আমাদের নিউ ইনোভেশনটা বা চেষ্টা, এটা আপনার কেমন লাগলো? যে এরকম স্টুডিও করা বা এরকম পডকাস্ট করা ট্রাই, কিছু তো আমাদের গ্যাপ আছে, ওটা আমরা ফিল আপ করতেছি। তো অ্যাজ এ সিনিয়র আপনার যে এটা ফিডব্যাকটা কেমন, আর এক্সট্রা যদি কোনো অ্যাডভাইস থাকে যে আচ্ছা তোমরা এইভাবে করলে আরও বেটার হয় বা এইভাবে না করলেও হতো, তো যদি আমাদের কোনো অ্যাডভাইস আপনি দিতেন। ফার্স্ট অফ অল, আমার কাছে পুরো যে এই যে পডকাস্টার যে আইডিয়াটা, এটা খুব চমৎকার লাগছে। ট্রিপলির যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, আমি থ্যাঙ্কফুল যে এই ধরনের ইনিশিয়েটিভ নিছে। এতে করে যেটা হবে, আমরা যেহেতু আমাদের কিছু দায়বদ্ধতা তো থাকে ক্যাম্পাসের প্রতি, ইউনিভার্সিটির প্রতি, ডিপার্টমেন্টের প্রতি, জুনিয়রদের প্রতি। এই ইনিশিয়েটিভটা সেই দায়বদ্ধতার জায়গা থেকে, এবং এটাতে যেটা হবে যে আমাদের জুনিয়ররা কিছু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স শোনার সৌভাগ্য হবে এবং কানেক্ট করার সৌভাগ্য হবে। এবং আজকে যেমন এখানে আমি একটা আমার ইন্ডাস্ট্রি নিয়ে, আমার কর্পোরেটের এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার করলাম। সামন এলস উইল বি হেয়ার নেক্সট টাইম, যে হয়তো আরও ডিফারেন্ট পার্সপেক্টিভ দিবে স্টুডেন্টদেরকে, মেবি আরও বেটার পার্সপেক্টিভ দিবে। তো এই জিনিসটা বিইউবিটি ট্রিপলির অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যে ইনিশিয়েটিভটা নিছে, সেইটা আই এম শিওর যে কারেন্ট স্টুডেন্টদের লাইফে এবং অ্যালুমনাইদের লাইফে সামহাও কোনো না কোনো জায়গায় একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে। এবং এই ধরনের ইনিশিয়েটিভ হওয়া উচিত, এবং আমি এক্সপেক্ট করব যে এটা যাতে কন্টিনিউ থাকে। এই কন্টিনিউটিটা যাতে থাকে, আমরা খুঁজে বের করব যারা আমাদের অ্যালুমনাইদের মধ্যে কোনো না কোনো জায়গায় পজিটিভলি ক্যারিয়ারটাকে নিয়ে যাচ্ছে, তাদেরকে এনকারেজ করব যে তারা যাতে আসে, কোনো না কোনোভাবে এই ক্যাম্পাসে এই ডিপার্টমেন্টের প্রতি দায়বদ্ধতার জায়গাটাকে আইডেন্টিফাই করে হোক, ইমোশনের জায়গা থেকে হোক, তারা তাদের জুনিয়রদেরকে ক্যারিয়ার বিল্ড আপে হোক, ব্যক্তি জীবনে হোক, মেন্টাল হেলথে হোক, যেখানে যেখানে কন্ট্রিবিউট করার সুযোগ আছে সে কন্ট্রিবিউশনটা যাতে রাখে এবং এদেরকে গাইড করে, হেল্প করে ফর বেটার টুমরো। আমি আবারও থ্যাংক ইউ বলতে চাই যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যারা কারেন্টলি যারা কাজ করছে, যে কমিটি আছে, তারা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, ইনিশিয়েটিভ যাতে কন্টিনিউ থাকে। থ্যাংক ইউ। সো আজকের আমাদের এই প্রোগ্রামটা করার মেইন রিজনটাই হচ্ছে ভার্সিটিতে যারা তোমরা আছো মেইনলি, কারণ আমরা যারা অলরেডি গ্র্যাজুয়েটেড, আমাদের আসলে স্ট্রাগল আমরা এখন চাইলে আমাদের নিজের মতো হোমওয়ার্ক করে করতে পারি, বা যারা অলরেডি জবে ওদের আসলে স্ট্রাগল এখন শুধু প্রমোশন স্ট্রাগল আর কি। তো তোমাদের জন্য যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো যে তোমরা এইটাই ফলো করতে হবে এরকম নাই। দিস ইজ নট লাইক সামথিং লাইক কী বলে সংবিধান টাইপের কিছু না, এটা হচ্ছে তোমাদেরকে ডেভেলপমেন্টের জন্য সাম আইডিয়াস ফ্রম আওয়ার সিনিয়র্স। তো তোমাদের যে কাজটা এখন হবে, যে এই যে অ্যালামনাই কমিটি এবার ট্রাই করে একটা পডকাস্ট ইন্ট্রোডিউস করলো এজ এ ডিপার্টমেন্টে, তোমরা অলরেডি বুঝতে পারতেছো, আমি ওপেনলি বলতে পারি যে এজ এ ডিপার্টমেন্ট ট্রিপলি যেরকম ছিল আজ থেকে 5 বছর আগে, এখন কিন্তু ওভাবে ডিপার্টমেন্টে ট্রিপলি এরকম হাইলাইটেড না, সরি টু সে। সো এই হাইলাইটেড না থাকার মেইন রিজনটা হচ্ছে কি এবং কেন, এই জিনিসগুলো হচ্ছে তোমরা, আমি এখন রিজন বলে দিব না কারণ আমি তো গ্র্যাজুয়েটেড, আই ডোন্ট নো অ্যাবাউট না কারেন্ট সিচুয়েশন, তোমরা জানো। তো তোমাদের এই আইডিয়াসগুলো জেনারেট করতে পারবে তোমরা থ্রু আউট দিস ভিডিও। সো আমরা কষ্ট করে তোমাদের সামনে ভিডিওগুলো আনতেছি, তোমরা হচ্ছে রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখতেছো, সমস্যা নেই, ডু দ্য হোমওয়ার্ক, একটা নোটপ্যাড নিয়ে বসো, যে কী হয়েছে কী না হয়েছে, এ ভাইয়া কী বললো, কীভাবে ডেভেলপ করা যায়, ওকে আমি এরকম যাচ্ছি এরকম। কারণ আলটিমেটলি আমরা দেখতেছি যারা গ্র্যাজুয়েট করে বের হচ্ছে তারা কনফিউজড কীভাবে জব করবে না করবে। সো এই জিনিসটাই তো আমরা আনার চেষ্টা করতেছি, সব সময় চেষ্টা করতেছি সবার। কিন্তু মানে তোমরা যদি মনে করো 14 গোষ্ঠী সবাই মিলে বাইরে যাবার, দেশের বাইরে সবাই যাইতে পারে না, তোমাদের তো প্রিপারেশন নিতে হবে। কর্পোরেট ওয়ার্ল্ডে সবাই সরকারি চাকরি পাইতে পারে না, তাই না? কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে হবে, আর সরকারি চাকরিও তো করতে হবে, প্রিপারেশন ছাড়া কোনো কিছু কোথাও হবে না। সো এই যে আমরা ইন্টারভিউগুলো নিচ্ছি, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবা, আমাদেরকে ফিডব্যাক দিবা, জানাবো যে ভাই আমাদের এই ফিল্ডে আপনারা মিসিং, ওই ফিল্ডে আমরা, যেমন আমাদের এখনও আমাদের নেক্সট ইন্টারভিউতে হয়তো আমরা একজনকে নিয়ে আসবো যে একাডেমিক রিসার্চ করে, তাকে নিয়ে আমরা ইন্টারভিউ করবো। ইন ফিউচার হয়তো বা যে একদম একাডেমিক টিচার হিসেবে কাজ করতেছে ভার্সিটিতে, আমাদের ভার্সিটি না হোক,
ডিফারেন্ট ভার্সিটিতে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে আছে কীভাবে ওই পজিশনে যাওয়া যায় আমরা চেষ্টা করবো। তোমাদের ফিডব্যাক দিতে হবে, তোমরা যদি না দেখো, ফিডব্যাক না দাও, আমরা নিজেরা দেখে কী লাভ? আমরা তো আমাদের মিটিংয়ে বসে ডিসকাস করতেই পারি। সো এটা তোমাদের জন্য, তোমরা একটু বসে একটু দেখার চেষ্টা করো, ফিডব্যাক দাও। যদি নেগেটিভ ফিডব্যাক দেওয়া লাগে তাও দাও, গালাগালি করো না, নেগেটিভ ফিডব্যাক দিতে পারো, ঠিক আছে না? তা আমাদের মেইন কাজটাই হচ্ছে তোমাদের সামনে আমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা, তোমাদের কাজ হচ্ছে আমাদেরকে ফিডব্যাক দেওয়া। সো এটা নিয়ে আমার পার্সোনাল একটা অপিনিয়ন আমি দিলাম অ্যাজ এ হোস্ট। তোমরা থাকো, সঙ্গেই থাকো, এপিসোডগুলো দেখতে চেষ্টা করো। ইভেন তোমাদের ফ্যাকাল্টিকে এনকারেজ করো, তোমাদের ফ্যাকাল্টির অনেকে আমাদের জুনিয়র, তোমাদের ফ্যাকাল্টিকে এনকারেজ করো আমাদের সিনিয়রদের কী হচ্ছে না হচ্ছে এসব জানানোর জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।